এখন আমরা দেখব আমাদের দ্বিতীয় যে বিষয়টি আছে সেটি হলো পরিবেশে জীব। তো পরিবেশে জীব বলতে জীব যেহেতু দুই প্রকার, একটা হলো উদ্ভিদ আর একটা হলো প্রাণী। হ্যাঁ, তাহলে পরিবেশে উদ্ভিদ প্রথমে দেখব, তারপরে পরিবেশে আমরা দেখব হচ্ছে প্রাণী। তাহলে আমাদের প্রথম যে পার্ট সেটা হলো পরিবেশে উদ্ভিদ। এই জিনিসটা আমরা আগে দেখব। তো পরিবেশে জীব আর পরিবেশে উদ্ভিদ একটু আমরা খেয়াল করি। প্রথমে পরিবেশে উদ্ভিদ, যেখানে বলা আছে যে উদ্ভিদ বিভিন্ন স্থানে জন্মে। কিছু উদ্ভিদ মাটিতে, কিছু উদ্ভিদ পানিতে জন্মে, আবার কিছু উদ্ভিদ মাটি ও পানি উভয় পরিবেশে জন্মে। আমি এখানে নিচে যে আন্ডারলাইন করে দিলাম যে বিভিন্ন স্থানে বলতে কিছু উদ্ভিদ জন্মাবে মাটিতে, যেগুলোকে আমরা স্থলজ উদ্ভিদ বলি, আর কিছু উদ্ভিদ পানিতে জন্মাবে, যেগুলোকে আমরা জলজ উদ্ভিদ বলি। আবার কিছু উদ্ভিদ মাটি ও পানি উভয় পরিবেশে জন্মে। হ্যাঁ, তাহলে আমরা এখানে প্রথমে যে প্রশ্নটা দেখতে পারছি সেটা হলো উদ্ভিদ কোথায় কোথায় জন্মে। হ্যাঁ, উদ্ভিদ কোথায় কোথায় জন্মে। আমাদের বইয়ের যে প্যাটার্নটা কিন্তু এরকম। আমাদের প্রথমে প্রশ্ন ছুড়ে দিবে একটা, সেই প্রশ্ন নিয়ে আমরা ইনভেস্টিগেট করব, কাজ করব। তাহলে কোথায় কোথায় জন্মে, এজন্য আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো যে একটা ছক তৈরি করতে হবে, যে উদ্ভিদের নাম লিখতে হবে এক পাশে, আর এক পাশে ওই উদ্ভিদটা তুমি কোথায় দেখেছো সেটা লিখতে হবে। হ্যাঁ, উদ্ভিদের নাম লিখবে, উদ্ভিদটা তুমি কোথায় দেখেছো সেটা লিখতে হবে। তাহলে কোথায় দেখেছো এটা লিখলেই কিন্তু কয়েকটা উদ্ভিদের নাম, তুমি অনেকগুলো উদ্ভিদের চিনো বা অনেকগুলো উদ্ভিদ সম্পর্কে জানো বা বিভিন্ন জায়গায় দেখেছো, সেগুলো লিখে তুমি দেখবে যে কোথায় কোথায় দেখেছি। তাহলে তুমি যে কয়টা দেখেছো সে কয়টার নাম লিখবে। তারপরে এই লেখার পরে ছকযুক্ত খাতা নিয়ে তুমি শ্রেণীকক্ষের বাইরে যাবে। তারপরে বলছে বিদ্যালয়ের চারপাশে বিভিন্ন উদ্ভিদ খুঁজে বের করি এবং ছকটিতে উদ্ভিদের নাম এবং সেটি কোথায় দেখেছি তা লিখি। হুম, এবার কাজটি নিয়ে তোমার সহপাঠীদের সাথে আলোচনা করবা, তোমার ক্লাসমেটদের সাথে। তবে ঢাকা শহর এবং বড় বড় শহরে যে স্কুল কলেজগুলো আছে সেগুলোর আশেপাশে বিভিন্ন ধরনের উদ্ভিদ এগুলো খুঁজে পাওয়া খুব কঠিন, দুই একটা বাদে। কিন্তু মফস্বল বা গ্রামের যে স্কুল কলেজগুলো আছে সেগুলোতে প্রচুর পরিমাণে কিন্তু এই ধরনের স্কুলের আশেপাশে গাছপালা আছে, তারপরে গার্ডেন বাগান আছে এবং বিভিন্ন ধরনের ফলজ বনজ গাছপালা থাকে। কিন্তু ঢাকা শহর বা বড় বড় শহরগুলোতে কিন্তু এগুলো ও, খুঁজে পাওয়া খুবই খুবই কষ্ট। তারপরেও আমাদের নিচের যে ছবিটা দেওয়া আছে ছবিটা আমরা একটু লক্ষ্য করি, এই ছবিতে কি বলা হচ্ছে বা কি কি উদ্ভিদ আমরা এখানে খুঁজে পাই সেটা আমরা একটু দেখব। তো আমি এখানে একটু দেখা যাচ্ছে একটা বড় একটা গাছ আছে, গাছের ছবি এখানে দেওয়া আছে বৃক্ষের। তারপর ছোট গাছ আছে, এই যে নিচের দিকে যে এটাকে আমরা ফার্ন বলি। হ্যাঁ, তার ঢেঁকি শাক যেটা, তারপরে কচুরি পানা, এখানে ফুল ফুটছে। তারপরে কচু গাছ আছে, আমি ওই যে গোল করে দেখাই দিয়েছি। বিভিন্ন ধরনের গাছ আমরা দেখছি এখানে রয়েছে। হ্যাঁ, ছোট বড়, তারপরে মিডিয়াম সাইজের গাছ এবং অন্যান্য এগুলো আছে আর কি। তো আমরা এই যে পানির ভিতরে কচুরিপানা দেখলাম, তারপর হচ্ছে কচুরিপানার ফুল দেখলাম। তো আমরা এই বিস্তারিত এখন একটু দেখবো যে উদ্ভিদের আবাসস্থল সম্পর্কে। তো এখানে লেখা আছে যে উদ্ভিদের আবাসস্থল, তাহলে প্রাণীরও এরকম আবাসস্থল আছে কিন্তু। তা আবাসস্থলটা কি, যে সেই কোথায় বাস করে সেই জায়গাটাকে বোঝাচ্ছে আবাসস্থল দিয়ে। হ্যাঁ, তা এখন এই আবাসস্থলকে ইংরেজিতে কিন্তু হ্যাবিটেট বলে। হ্যাঁ, যে আমি এখানে লিখে দিয়েছি যে হ্যাবিটেট, HABITAT, হ্যাবিট। হ্যাবিটেট শব্দটা কিন্তু হ্যাবিট থেকে আসছে। হ্যাবিট মানে আমরা জানি স্বভাব। স্বভাব অনুযায়ী কিন্তু বাসস্থানটা নির্ধারিত হয়। একটা অ্যানিম্যাল বা প্ল্যান্টের যে স্বভাব সেই অনুযায়ী কিন্তু সে সেখানে বসবাস করে, অন্য কোথাও কিন্তু সে বসবাস করতে পারে না। তো এখন এই সম্পর্কে আমরা বিস্তারিত একটু দেখব, যে খুব সুন্দরভাবে যাতে আমরা বুঝতে পারি। হ্যাঁ, এটা সায়েন্সের একটা বিষয় তো। তাহলে এই হ্যাবিটেট বা উদ্ভিদের আবাসস্থল জিনিসটা আমরা একটু দেখি। তো এখানে বলা হচ্ছে যে যে উদ্ভিদের বেঁচে থাকা তথা স্বাভাবিক জীবন ধারণের জন্য উপযুক্ত আবাসস্থল প্রয়োজন। হ্যাঁ, উদ্ভিদের বেঁচে থাকা তথা স্বাভাবিক জীবন ধারণের জন্য, বেঁচে থাকা বা স্বাভাবিক জীবন ধারণের জন্য উপযুক্ত আবাসস্থল, উপযুক্ত কিন্তু। হ্যাঁ, যে সুইটেবল যেটা। তাই প্রজাতিভেদে উদ্ভিদের আবাস ভিন্ন হয়। প্রজাতি মানে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ, যেমন আম গাছ, কাঁঠাল গাছ, জাম গাছ, কলা গাছ, আপেল গাছ, এটাকে প্রজাতি বলে, এক একটা প্রজাতি। তাই প্রজাতিভেদে উদ্ভিদের আবাস ভিন্ন হয়। তা আমরা জানি আম গাছ এক স্থানে, কাঁঠাল গাছ এক স্থানে, কলা গাছ এক স্থানে, বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিবেশে এরা বেড়ে ওঠে, ছোট থেকে আস্তে আস্তে বড় হয়, বেঁচে থাকে। কোনো কোনো উদ্ভিদ প্রখর সূর্যের আলোযুক্ত স্থানে জন্মে, যেমন আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ।
এখানে অবশ্যই আলো থাকতে হবে, নইলে এরা বসবাস করতে পারবে না, এরা বাঁচতে পারবে না, এরা ছোট থেকে বড় হতে পারবে না, ফল দিতে পারবে না। হ্যাঁ, প্রখর সূর্যের আলোযুক্ত স্থানে এরা জন্মায়। তারা কারা? আম, জাম, কাঁঠাল, এইসব গাছগুলা। এটা মনে রাখবা যে প্রখর সূর্যের আলোযুক্ত স্থানে উদ্ভিদ জন্মে। আবার কিছু কিছু উদ্ভিদ রয়েছে যারা ছায়াযুক্ত বা স্যাঁতসেঁতে শীতল স্থানে জন্মে। ছায়াযুক্ত স্যাঁতসেঁতে শীতল স্থানে কিছু কিছু উদ্ভিদ আছে যারা জন্মায়। যেমন এখানে এক্সাম্পল দিছে মস আর ফার্ন। মস আর ফার্ন জাতীয় উদ্ভিদ। তাহলে মস আর ফার্ন জাতীয় উদ্ভিদ, এটা তোমরা হয়তো প্রথমে নাম শুনছো। এটা ইংরেজিতে তোমার বায়োলজি ব্রায়োফাইটা নামক একটা ইয়েতে এখানে পাওয়া যায়। এখানে আমি যে ছবিতে দেখাইছিলাম এটাকে ঢেঁকি শাক বলে, যেটা এটাই হচ্ছে মস এই ফার্ন নামে পরিচিত। হ্যাঁ, ঢেঁকি শাক অনেকে এটা খাই। ফার্ন বা টেরিস বলে, টেরিস, PTERIS, ফার্ন বা টেরিস। এই যে ঢেঁকি শাক যেটাকে বলি, এর আর এক নাম হচ্ছে ঢেঁকি শাক, এটাকে ফার্ন বা টেরিস বলা হয়। এখন দেখা যাক যে মস যেটা, মসটা হচ্ছে ওই যে বিভিন্ন পুরাতন যে সকল বিল্ডিং, হ্যাঁ, পুরাতন বিল্ডিং এর ইটের বা পরিত্যক্ত বিল্ডিং এর ইটের ইয়েতে এটা পাওয়া যায় মসটা, আমি দেখাবো পরে। আর কিছু উদ্ভিদ আছে যারা স্থলভাগে জন্মে, এখানে লিখে দিয়েছি স্থল, আম গাছ, জাম গাছ। এটা পানি থাকলে এরা বাঁচতে পারে না, মারা যায়, এদের অল টাইম শুকনা মাটি দরকার। হ্যাঁ, স্থলভাগে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথমে আলোযুক্ত স্থান, তারপরে আমরা স্থলভাগ, তারপরে পানিতে দেখলাম আর কি। কোনো কোনো উদ্ভিদ পানিতে জন্মে তাদেরকে জলজ উদ্ভিদ বলে, যেমন কচুরিপানা, শাপলা, কচুরিপানা, তারপর আমাদের জাতীয় ফুল শাপলা। অন্যদিকে কলমি, তারপরে হেলেঞ্চা ইত্যাদি উদ্ভিদ মাটি এবং পানি উভয় পরিবেশে জন্মাতে পারে, কলমি এবং হেলেঞ্চা। তাহলে আমরা এখানে একটু ছবিগুলো আমাদের দেওয়া আছে দেখি। যে প্রথমে যে ছবিটা দেওয়া আছে পানিতে জন্মানো কচুরিপানা, এই যে কচুরিপানায় কিন্তু ফুল ফুটছে। হুম, সাদা সাদা, খুব সুন্দর, কিন্তু ফুলগুলো খুব সুন্দর হয়, কচুরিপানার ফুলগুলো অ্যাট্রাকটিভ হয়, সেই সুন্দর হয় কিন্তু ফুলগুলা। হ্যাঁ, এটা কিন্তু কচুরিপানা, তোমরা একটু চিনে রাখো। এর পুরনো দেয়ালে জন্মানো মস উদ্ভিদ, এই যে দেখো যে পরিত্যক্ত বিল্ডিং বা অনেক আগের ইট ইট দিয়ে তৈরি কোনো বিল্ডিং বা প্রাচীর, এই পুরাতন এই প্রাচীরের গায়ে বা ইটের গায়ে কিন্তু এটা দেখবা হালকা স্যাঁতসেঁতে কিন্তু এই ছোট ছোট এরকম উদ্ভিদ থাকে, যে আমি গোল করে দেখা দিয়েছি, এই যে সবুজ কালারের ছোট ছোট, খুব কিন্তু এরা বড় হয় না, এরকমই থেকে যায়, এদেরকে মস বলে। হ্যাঁ, আর এই যে ফান্ড যেটা, ওটা কিন্তু দেখালামই আমি। হ্যাঁ, আর ফান্ড যেটা কিন্তু তোমার কিন্তু দেখাই দিছি আমি। তারপরে যে কলমি শাক, এটা কিন্তু আমরা খাই, আমরা সবাই চিনি কলমি শাক, সারা দেশে এটা কি পাওয়া যায়, ঢাকা শহরে প্রচুর পরিমাণে এই কলমি শাক পাওয়া যায়। তারপরে এখানে এই যে সুন্দরবনের একটা ইয়ে দেখাচ্ছে ডান সাইডে, এই যে ছোট ছোট যে মাঠ কাদার ভিতর থেকে উপরের দিকে উঠছে, এটাগুলো শ্বাসমূল বলা হয়, ইংরেজি নিউ মেটাফোর বলে শ্বাসমূল। এটা হচ্ছে ওই যে ম্যানগ্রোভ ফরেস্ট, যেটা আমাদের সুন্দরবন বলি, লবণাক্ত মাটির যে ফরেস্ট, এই ফরেস্টে কিন্তু এটা জন্মে। ঠিক আছে, তাই সব জায়গায় কিন্তু এটা পাওয়া যায় না। কিছু উদ্ভিদ মাটি লবণাক্ত মাটিতে জন্মে। হ্যাঁ, কিছু উদ্ভিদ কোথায় জন্মে? লবণাক্ত মাটিতে, স্বাভাবিক মাটিতে জন্মাতে পারে না। হ্যাঁ, এই যে এ, সুন্দরবন হলো এমন একটি লবণাক্ত মাটির পরিবেশ, এই পাশে কিন্তু সুন্দরবনের কথা বলা আছে, যে হরিণ আদি খাচ্ছে। এই পরিবেশে যে সকল উদ্ভিদ জন্মে তা অন্যান্য অঞ্চল থেকে ভিন্ন। শ্বাস গ্রহণের জন্য এ সকল উদ্ভিদের শ্বাসমূল রয়েছে। হ্যাঁ, শ্বাসমূল আমি বললাম নিউমেটাফোর, ভালো করে মনে, সুন্দরী গেরান গরান কেওড়া, সুন্দরী গরান কেওড়া, এই যে ম্যানগ্রোভ ফরেস্ট বলা হয়। আর কোনো কোনো উদ্ভিদ আবার অন্য অন্য কোনো বড় উদ্ভিদের উপর জন্মে, যেমন স্বর্ণলতা, রাসনা ইত্যাদি, স্বর্ণলতা, রাসনা ইত্যাদি। এদেরকে পরাশ্রয়ী উদ্ভিদ বলে, অপরের উপর আশ্রয় করে এরা জীবন ধারণ করে বা বেঁচে থাকে। হ্যাঁ, কোনো কোনো উদ্ভিদ আবার অন্য উদ্ভিদের উপর। আমি এটা একটু তোমাদের আইডেন্টিফাই করে একটু লিখে দিলে সুবিধা হবে, যে কি কি উদ্ভিদের আমরা বাসস্থান অনুযায়ী পেলাম। প্রথমে আমরা পেয়েছিলাম যে আলোযুক্ত, প্রখর সূর্যের আলোযুক্ত স্থানে কিছু উদ্ভিদ জন্মে। হ্যাঁ, প্রখর সূর্যের আলোযুক্ত, হ্যাঁ, তো উদ্ভিদের বাসস্থান অনুযায়ী আমরা পেয়েছিলাম যে প্রখর সূর্যের আলোযুক্ত স্থানে জন্মে, সেটা হচ্ছে আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, এগুলো আমরা দেখছিলাম, আম, জাম, কাঁঠালের ইয়ে। তো প্রথমে আমাদের এটা ছিল, আমি এখানে একটু আলাদা করে লিখে দিচ্ছি তোমাদের, যে জিনিসটা যাতে তোমাদের বুঝতে সহজ হয়। হ্যাঁ, যে প্রখর আলোযুক্ত সূর্যের আলোযুক্ত স্থানে আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ এগুলো জন্মে। এরা কিন্তু হচ্ছে পানি বা অন্য কোনো ইয়েতে কিন্তু এটা বাঁচবে না। হ্যাঁ, পানি বা অন্য কোনো এতে এটা এরা বাঁচতে পারবে না। যে আম গাছ, জাম গাছ, তারপরে কি কাঁঠাল গাছ। এবার দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো যে, একটু আমরা খেয়াল করি, দ্বিতীয় যে বিষয়টা সেটা আমরা দেখছিলাম যে শীতল স্থানে, ছায়াযুক্ত স্যাঁতসেঁতে শীতল স্থানে, হ্যাঁ, ছায়াযুক্ত স্যাঁতসেঁতে, তারপর কি
শীতল স্থানে, ছায়াযুক্ত স্যাঁতসেঁতে তারপর কি শীতল স্থানে কিছু কিছু উদ্ভিদ জন্মে। ছায়াযুক্ত স্যাঁতসেঁতে কি শীতল স্থানে। আমরা একটু দেখবো যে সেখানে কারা আছে। হ্যাঁ, ছায়াযুক্ত বা স্যাঁতসেঁতে শীতল স্থানে কিছু উদ্ভিদ আছে যারা জন্মায়। আমরা একটু দেখি যে সেখানে আমরা দুইটা উদ্ভিদের দেখছি, একটা হলো মস আর একটা হলো ফার্ন। তাহলে মস কোথায় থাকে, ফার্ন কোথায় থাকে, সেটা তোমরা দেখছো যে কোন কোন জায়গায় এটা দেখতে পাওয়া যায়। যে ঢেঁকি শাক যেটা আমরা বলি সেটা ফার্ন, আর এই মস যেটা দেখলাম আমরা যে পুরাতন বা পরিত্যক্ত বিল্ডিং এর ইটের গায়ে। তো এই ছায়াযুক্ত বা স্যাঁতসেঁতে শীতল স্থানে এরা জন্মায়। আলোযুক্ত স্থানে কিন্তু এরা জন্মাবে না। হ্যাঁ, আলোযুক্ত স্থানে কখনো এরা জন্মাবে না। নাম্বার 3 যেটা, সেটা হলো তারপরে আমরা দেখছিলাম যে কিছু উদ্ভিদ আছে যারা কি স্থলজ উদ্ভিদ, যারা সবসময় শুকনা মাটিতে যারা থাকে। হ্যাঁ, এরা হচ্ছে আমাদের স্থলজ উদ্ভিদ, শুকনা মাটিতে এরা থাকে, যেমন আম গাছ, জাম গাছ, তারপর হচ্ছে কাঁঠাল গাছ। এগুলো কিন্তু এর ভিতরে যদি পানি আসে বা পানির ভিতরে কিন্তু এরা জন্মাতে পারে না, বা এইসব মাটির যদি পানি থাকে এরা মারা যাবে। তাহলে স্থলভাগে যে সকল উদ্ভিদ জন্মগ্রহণ করে তাদেরকে স্থলজ উদ্ভিদ বলে। তাহলে আমরা এখানে 3টা পয়েন্ট এখানে পেলাম, আলোযুক্ত, ছায়াযুক্ত বা স্যাঁতসেঁতে শীতল স্থানে আর স্থলভাগে। তারপরে কিছু উদ্ভিদ দেখছিলাম আমরা যে যারা পানিতে বসবাস করে তাদের হচ্ছে জলজ, পরিবেশে যারা বসবাস করে তাদেরকে জলজ উদ্ভিদ বলে, যারা পানিতে আর কি। হ্যাঁ, একটা হচ্ছে স্থলজ, তারপরে স্থলভাগে যারা বসবাস করে তাদেরকে স্থলজ উদ্ভিদ বলে, আর জলজ পরিবেশে যারা বসবাস করে তাদেরকে জলজ উদ্ভিদ বলে। সেখানে আমরা দেখছিলাম কচুরিপানা, তারপরে দেখছিলাম আমরা হচ্ছে শাপলা, আমাদের জাতীয় ফুল শাপলা, এটা কিন্তু একটা জলজ উদ্ভিদ। একটা হচ্ছে কচুরিপানা আর একটা হচ্ছে কি আমাদের শাপলা জাতীয় ফুল। তারপর হচ্ছে যেটা দেখছিলাম সেটা হচ্ছে কচুরিপানা, তারপরে হচ্ছে জলজ উদ্ভিদ। তারপরে আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে যে জলজ ও স্থলজ উভয়, মানে জলেও জন্মায়, আবার হচ্ছে স্থলেও জন্মায়, জলেও জন্মায় আবার কি স্থলেও জন্মায়, জলজ আর স্থলজ দুই জায়গায় জন্মায়। সেটা হচ্ছে কি আমাদের একটা হচ্ছে কলমি শাক, যেটা শাক হিসেবে আমরা খাই, আর একটা হচ্ছে হেলেঞ্চা। হ্যাঁ, কলমি আর একটা হচ্ছে হেলেঞ্চা। এই দুইটা হচ্ছে জলজ স্থলজ উভয় পরিবেশে আমরা দেখছিলাম যে এই দুইটা জন্মায়। তারপরে আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে আমাদের যে লবণাক্ত মাটিতে জন্মায় কিছু উদ্ভিদ আছে। লবণাক্ত মাটিতে যে সকল উদ্ভিদ জন্মায় তাদেরকে ম্যানগ্রোভ উদ্ভিদ বলে। হ্যাঁ, এটা একটু মনে রাখবা, তাদেরকে বলা হয়েছে ম্যানগ্রোভ উদ্ভিদ, লবণাক্ত মাটিতে যারা জন্মায়। তা আমাদের যে সুন্দরবন আছে, সুন্দরবনে এই ধরনের উদ্ভিদ দেখা যায়। হ্যাঁ, এই ম্যানগ্রোভ, এই জন্য সুন্দরবনকে ম্যানগ্রোভ ফরেস্ট বলে। তো এখানে কিছু উদ্ভিদ আমরা দেখছিলাম যে সুন্দরী ছিল, তারপরে গরান ছিল, হ্যাঁ, তারপরে কেওড়া, তারপরে গোলপাতা, এইগুলো আর কি। হ্যাঁ, সুন্দরী, গরান, তারপর হচ্ছে কেওড়া। হ্যাঁ, সুন্দরী, গরান, তারপর হচ্ছে কেওড়া, এগুলো হচ্ছে আমাদের লবণাক্ত মাটিতে এরা জন্মায়। ঠিক আছে, এই জন্য এদেরকে বলা হয় যে ম্যানগ্রোভ। হ্যাঁ, ম্যানগ্রোভ উদ্ভিদ। ঠিক আছে, এদের বলা হয়েছে ম্যানগ্রোভ উদ্ভিদ। একটু খেয়াল রাখো যে এদের ওই যে শ্বাস নেওয়ার জন্য ওই লবণাক্ত বা কর্দমাক্ত মাটি থেকে যারা সুন্দরবনে গেছে তারা দেখবা শ্বাসমূল বের হয়। হ্যাঁ, এটাকে যে নিউ মেটাফোর বলা হয়। অন্য কোনো উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু এটা হয় না, এটা এক্সেপশনাল কিন্তু। হ্যাঁ, শ্বাসমূল দেখা যায় যে সুন্দরবনে যে সকল উদ্ভিদগুলো আছে শ্বাস গ্রহণের জন্য মাটি থেকে হালকা একটু উপরের দিকে ছোট ছোট মূল বের হয়, উপরের দিকে উঠে আসে। এই মূলগুলোর নাম হচ্ছে শ্বাসমূল বা নিউ মেটাফোর। আর লবণাক্ত মাটিতে এরা জন্মায়, আর যে উদ্ভিদ এরা জন্মায় এই জন্য এদেরকে কি বলা হয়, ম্যানগ্রোভ উদ্ভিদ বা ম্যানগ্রোভ ফরেস্ট। লবণাক্ত মাটি, সুন্দরী, গরান আর হচ্ছে কেওড়া। আর 7 নম্বরে যে ইয়েটা আছে সেটা হচ্ছে পরাশ্রয়ী উদ্ভিদ। কিছু উদ্ভিদ আছে যে উদ্ভিদগুলো হচ্ছে পরাশ্রয়ী, মানে অপর গাছের উপরে আশ্রয় লাভ করে। হ্যাঁ, অপর গাছের উপর আশ্রয় লাভ করে তারা বেঁচে থাকে, এই জন্য সে পরাশ্রয়ী উদ্ভিদ বলা হয়। ঠিক আছে, সেগুলো কি কি আছে, স্বর্ণলতা আছে। হ্যাঁ, স্বর্ণলতা, তারপর হচ্ছে স্বর্ণলতা, রাসনা। হ্যাঁ, আমাদের এই যে পরাশ্রয়, অপর উদ্ভিদের উপর আশ্রয় করে বসে থাকে। যে রোড ডিভাইডার আছে না, রাস্তায় যে রোড ডিভাইডারের ভিতর যেমন সৌন্দর্য বর্ধন বিভিন্ন গাছ থাকে, সেই গাছের লতা পাতা, এই গাছের ডালপালায় এক ধরনের এই গোল্ডেন কালারের লতা পাতা জড়িয়ে থাকে কিন্তু। হ্যাঁ, ওইগুলো হচ্ছে স্বর্ণলতা। তুমি যদি দোকান থেকে একটা লতা এখান থেকে সরাই নিয়ে যাও, হ্যাঁ,
সরাই নিয়ে অন্য কোনো গাছের উপর যদি ফেলে দাও, দেখবা যে সেখানে হচ্ছে যে ধীরে ধীরে কয়েকদিনের ভিতরেই পুরো গাছ ওই স্বর্ণলতায় ভরে গেছে। হ্যাঁ, পুরো গাছ ভরে গেছে। তো এভাবে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের উদ্ভিদের যে বাসস্থান বা আবাসস্থল, এটা কিন্তু আমরা বের করতে পারি। ঠিক আছে?